শুরু করছি প্রশ্নোত্তরে শেয়ার পর্ব 2। সাধারণ বিনিয়োগকারীরা অথবা শেয়ার বিনিয়োগে নাই যারা, তারা শেয়ার নিয়ে সাধারণত যেসব প্রশ্ন আমাদেরকে সময় সময় উত্থাপন করেন সেইগুলোই আমরা এই পর্বে আলোচনা করছি। গত পর্বে আমরা কিছু আলোচনা করেছি, বাকিগুলো এখন করছি। এই পর্বটাই শুনলে পরে বা এই দুইটা পর্ব শুনলে পরে আমার মনে হয় শেয়ার নিয়ে আমাদের বেসিক ধারণা পুরোপুরি হবে, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার মতো ধারণা করতে গেলে আমাদেরকে আরো ডিপে যেতে হবে। ফান্ডামেন্টালটা আমরা পরেই গেলাম, আগে তো শেয়ার কি বোঝা উচিত সেই জায়গাটাতেই আমরা আলোচনা করছি। আজকের প্রথম প্রশ্ন, শেয়ার বাজার সম্পর্কে সাধারণ ভুল ধারণা কি কি? এটাতে যাওয়ার আগে আমরা বলতে চাই শেয়ার কি আসলে। শেয়ারের ধারণাটা ঠিক হলে ভুল ধারণাগুলো আমাদের অটোমেটিক বেরিয়ে আসবে। প্রথম হলো শেয়ার মানে আমরা যা বুঝেছি, বাজারে যাব, কেনা বেচা করব, লাভ হবে। লসের কোনো ধারণাই আমাদের নেই, এটা হতেই পারে না। শুধু লাভ দিয়ে বাজার হয় না। এখন আসেন যে শেয়ারগুলো আমরা কিনছি প্রতিনিয়ত কতটা কেনার যোগ্যতা রাখে। আমি তো বাজারে গেলে যে কোনো মাছ কিনি না, যে কোনো কাপড় কিনি না, যে কোনো বাড়ি কিনি না, যে কোনো গাড়ি কিনি না। আমার সামর্থ্য মতো, আমার পছন্দ মতো, আমার প্রয়োজন মতো আমরা এইসব জিনিস কিনি। শেয়ার একটা বিনিয়োগ মাধ্যম, কোম্পানি আছে এর পিছনে। আমাদেরকে বুঝতে হবে কোম্পানিগুলোর ব্যবসা কি। এবং একটা সহজ কথায় ওয়ারেন বাফেট বলেছেন যে তোমার কাছে যদি অনেক অনেক টাকা থাকে এবং তুমি যদি কোনো একটা কোম্পানি পুরোটাই কিনতে পারো, তাইলে যে কোম্পানিটা কিনবে সেই কোম্পানির শেয়ার কিনবে। অর্থাৎ আমার টাকাটার ঝুঁকি আমি যেখানে নিতে ঝুঁকি ফিল করি না সেই শেয়ার আমি কিনব। কিন্তু তাড়াতাড়ি পাওয়ার লোভ আমাদেরকে এই জায়গাটা থেকে সরিয়ে রাখে। কাজে এটা একটা ভুল ধারণা যে আমরা তাড়াতাড়ি বড়লোক হতে পারি শেয়ারে আসলে। না, তাড়াতাড়ি বড়লোক হওয়ার যে খেলাটা চলে এটা একটা টোটালি জোয়া খেলা। এবং শেয়ার বাজার হলো পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে সংঘবদ্ধ, সবচেয়ে সিস্টেমেটিক এবং কন্ট্রোলড জুয়ার আসর। কাজেই জুয়া খেলতে যাবেন, যান, এটা দিয়ে খেলা যায়, কিন্তু আপনি খেলোয়াড় হন আগে। যদি না হন, আপনি যদি সাধারণ মানুষ হন, সাধারণ বিনিয়োগকারী হন, তাইলে শেয়ারকে বিনিয়োগ হিসেবে চিন্তা করবেন। কাজেই শেয়ারকে জুয়া খেলার পার্ট হিসেবে মনে করব না। এটা আমাদের আরেকটা ধারণা মাথায় নিতে হবে। শেয়ার মানে একটা কোম্পানির অংশ, যে কোম্পানিগুলোর উপর আস্থা আছে আমরা সেই কোম্পানিতে বিনিয়োগ করব। আরেকটা ধারণা, আমরা যখন মার্কেটে কিছুদিন ট্রেন্ড দেখেই মনে হয় এটা এত থেকে এত উঠবে এবং এইটার বিনিময় মানে অনুকূলে অনেক নিউজ আসে। আমরা জানি না এই নিউজগুলা যে সংঘবদ্ধ চক্রের কাজ এবং এই নিউজগুলোর পেছনে যে অনেক টাকা খরচ করা হয়। আমরা ধরে নিই একদম টাকার সন্ধান পেয়ে গেছি, কালকেই আমার পোর্টফোলিও বা 2 মাস পরে আমার পোর্টফোলিও অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে যেহেতু অনেক কমে যেতেও পারে, সেই ধারণাটা মাথায় রাখতে হবে। থার্ড, শেয়ারে আমরা শর্ট টার্ম চিন্তা করে আসি। আসলে কোনো বিনিয়োগই শর্ট টার্মে হয় না। কাজে শেয়ার মানে লং টার্ম, বিনিয়োগ মানে লং টার্মে চিন্তা করে করতে হবে এবং দাম কমলে কিনে যেতে হবে। এখানে আরেকটা ভুল ধারণা আমরা থাকি যে দাম পড়া শুরু হইলে আমরা প্যানিক হয়ে বিক্রি করে দিই অথবা কেনা বন্ধ করে দিই। না, যদি আপনার কোম্পানির উপর আস্থা থাকে, কথার কথা আপনার স্কয়ার ফার্মার উপর আস্থা আছে, আপনি দেখছেন যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমতেছে কিন্তু স্কয়ার ফার্মার ব্যবসা বেড়েই যাচ্ছে, তার ইপিএস বেড়েই যাচ্ছে, তার ডিভিডেন্ড দেওয়ার হার বেড়েই যাচ্ছে। দ্যাটস এন অপরচুনিটি ফর অল অফ আস টু বাই মোর এন্ড মোর শেয়ারস। হ্যাঁ, ওইরকম টাকা সবসময় হাতে থাকে না, কিছু তো থাকে। আজকে যদি এইসব ভালো কোম্পানিগুলো শেয়ারে না থাকতো, আমরা তো এর 10 গুণ দাম দিয়ে কিনতে পারতাম না। কাজে
এটাকে দুর্যোগ মনে করব না, দাম কমাটাকে আমরা এটাকে একটা বিনিয়োগ সুযোগ মনে করব। তাইলে আমাদের শেয়ার নিয়ে দুশ্চিন্তা হবে না। আরেকটা জিনিস হলো, আমরা যে হার্ড মেন্টালিটিতে চলি। হার্ড, HERD, অর্থাৎ দলগত মেন্টালিটি। এই মেন্টালিটিটা কি, যখন সবাই বেচো 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 আমরা বেচতে থাকি, যখন হিরিক পরে কেনার কিনতে থাকি। এবং একটা জিনিস খেয়াল করবেন, দাম বাড়লেই শেয়ার কেনার হিরিক পড়ে, দাম কমা অবস্থায় শুধু নেগেটিভ নিউজ আসতে থাকে। কারণ এই শেয়ার বাজারের কাহিনীটা এরকম, যখন আপনাকে প্যানিক করতে পারে তখন যারা কিনতে চায় তারা কিনতে পারে। যেমন এখন ডাউন মার্কেট, তাও 300 কোটি 250 কোটি ট্রেড হচ্ছে, তার মানে 150 কোটি টাকা কেনা হচ্ছে, 150 কোটি বিক্রি হচ্ছে। আচ্ছা বলেন, একটা ভালো মার্কেটে আজকের যে 150 কোটি টাকার ভ্যালু, এটা ভালো মার্কেটের জন্য 450-500 কোটি টাকা। কাজে এই 400 কোটি টাকা কারা পাচ্ছে, কারা কিনছে? সাধারণ মানুষ তো এই ডাউন মার্কেটে কিনে না। কাজে বুঝতে হবে আমাদের শেয়ারগুলোকে হাতিয়ে নেওয়া হচ্ছে কিনা। আমি কেন ছাড়বো যদি শেয়ারের উপর আমার আস্থা থাকে? আমি তো কম লস করে জমি বিক্রি করি না, আমি তো লস করে স্বর্ণ বিক্রি করি না। তাইলে এটা কেন বিক্রি করি? কারণ এটার উপর আমার আস্থা থাকে না, আমি বুঝি না। কাজে একটাই জিনিস, না বুঝে বিনিয়োগ করবেন না। এটা অনুরোধ, অনুরোধ, অনুরোধ। না বুঝে কেন করবেন? টাকা খাটানোর আরো অনেক জায়গা আছে, বুঝে করেন। আপনি ডিভিডেন্ড পাওয়ার জন্য করেন, যদি ক্যাপিটাল গেইন হয় তাহলে এটা আপনার বোনাস। কিন্তু শুধুমাত্র বাজারে ঢুকে কেনা বেচা করে লাভ করব, বাজারি হব, জুয়ারি হব, দোকানদার হব, এই মানসিকতা নিয়ে পুঁজি বাজারে আসবেন না। তাতে করে হচ্ছে কি, হাউসগুলো কমিশন পেয়ে কিছু পাচ্ছে, কিছু লাভবান হচ্ছে, কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু কমে যাচ্ছে। কাজেই আপনার পোর্টফোলিও সেভ করার চিন্তা আগে করবেন, আপনার ক্যাপিটাল বা মূলধন সেভ করার চিন্তা আগে করবেন। এই যে এরকম এই ধারণাগুলো নিয়ে শেয়ার বা বিনিয়োগ করেন, শেয়ারে থাকেন, আপনি লস করবেন না। আরেকটা ভুল কনসেপ্ট, সেটা হলো আমরা টাকার অঙ্কে মাপি আমার ক্যাপিটাল। নো, আপনি যখন জমি কিনেন, আপনি দেখেন আমার 1 বিঘা জমি হয়েছে। আপনি যখন একটা ফ্ল্যাট কিনেন, আপনি দেখেন আমার 1350 স্কোয়ার ফিট, 1400 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হয়েছে। আপনি যখন স্বর্ণ কিনেন, আপনি দেখেন আমার 5 ভরি স্বর্ণ হয়েছে। আপনি তো ডেইলি দাম দর করেন না বাজারে গিয়ে। তাইলে শেয়ারে একটা ব্যবসা কিনলেন, একটা সুনাম সম্পন্ন কোম্পানির মালিকানা কিনলেন, এটা নিয়ে কেন এত তাড়াহুড়ো? আপনি দেখেন আমার 1000 শেয়ার হয়েছে, আমার 1000 ব্র্যাক ব্যাংকের শেয়ার হয়েছে, আমার 1000 গ্রামীণ ফোনের শেয়ার হয়েছে, আমার 1000 স্কয়ার ফার্মার শেয়ার হয়েছে। এই অঙ্কে দেখেন দাম কমছে, দাম বাড়বে, শুধু সময়ের ব্যাপার। যদি কোম্পানিটি স্ট্রং হয়, কোনো মূল্যবান জিনিস মূল্যহীন থাকে না বেশি দিন। হ্যাঁ, এখানে কতদিন সেই ব্যাপারটা বলি। 10 ইয়ার্স প্ল্যান না থাকলে শেয়ার বাজারে আসবেন না। এটা ওয়ারেন বাফেট আমেরিকার মতো জায়গায় বসে বলেছেন, ইফ ইউ ক্যানট থিঙ্ক অফ এ শেয়ার ফর 10 ইয়ার্স, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফর 10 মিনিটস। অর্থাৎ 10 বছরের চিন্তা না করে 10 মিনিটের জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি 10 বছরের জন্য কিনেছেন, কিন্তু দেখলেন 1 বছর পরে লাভ হয়ে গেছে, বিক্রি করে দেন, কোনো সমস্যা নাই, লাভ নেন, প্রফিট তোলেন। সব কোম্পানির শেয়ার কেনা যায় কি? জাস্ট নিজেকেই প্রশ্ন করেন, আমি সব বাজারে সব মাছ খাই কি? আমি বাজারে সব কাপড় কিনি কি? আমি বাজারের সমস্ত মালামাল কিনি কি? না, আমার দরকার মতো, আমার সামর্থ্য মতো, আমার প্রয়োজন মতো, আমার বিবেচনা মতো আমি জিনিস কিনি। বাফেট বলেছেন, থিঙ্ক শেয়ার লাইক এ কমোডিটি। যখন এটা ডিসকাউন্টে পাওয়া যায় তখন কিনবেন। এই ডিসকাউন্টটা কি? ওই যে পি রেশিও, কোম্পানি ভালো, পি রেশিও লো আছে, কিনে যান। দাম আরো, পি রেশিও আরো পড়ে গেছে, কিনে যান। পি রেশিও রিস্কি হয়ে গেছে, অতি মূল্যায়িত মনে হচ্ছে, কেন? বন্ধ করেন। দ্যাট সিম্পল। কাজেই সব শেয়ার কেনার দরকার নেই, সব শেয়ার কেনার সুযোগও নেই, সব শেয়ার কেনা সম্ভবও নয়। আমার দরকার মতো, আমার পছন্দ মতো 10 থেকে 12টা বা 15টা ভালো কোম্পানি চয়েস করব,
আমি যখন কিনবো তখন দেখবো এই 10-12টা কোম্পানির মধ্যে হিস্টোরিক্যাল ডাটা কোনটাকে লো হিসাবে দেখাচ্ছে। ব্যবসা ঠিক আছে কিন্তু প্রাইস লো হয়েছে, কিনে যান। টাকা উত্তোলনের প্রক্রিয়া কি? আমরা জানি আমরা যখন বিও অ্যাকাউন্ট খুলি আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকে। আপনি কোনো একটা শেয়ার সেল দিয়েছেন, এখন আপনি টাকা তুলতে চান, একটা রিকুইজিশন ফর্ম আছে, ওই ফর্মটা সাইন করবেন অথবা স্ক্যান করে পাঠাবেন, আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কাজে একদম হ্যাসেল ফ্রি। এখন আগে যেটা হতো চেক ইস্যু হতো, এখনো কিছু কিছু একদম মুষ্টিমেয় কিছু হাউজে চেক ইস্যু করার প্রচলন আছে, বাট বেশিরভাগ হাউজে এখন অনলাইন ট্রান্সফার করে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কাজেই আগে যে টাকা উত্তোলন করে অন্যজনে নিয়ে যেত সেই রিস্কটা এখন, সেই ঝুঁকিটা এখন অনেক কমে গেছে। প্রশ্নটা হলো আন্ডার প্রাইস বা ওভার প্রাইস বলতে কি বোঝায়? মানে যা বলে তাই বোঝায়। আন্ডার প্রাইস মানে প্রাইস ন্যায্য মূল্যে আছে বা নর্মাল সাধারণ যে প্রাইস থাকার কথা তার চেয়ে কমে আছে। আর ওভার প্রাইস মানে হলো যে প্রাইসে থাকার কথা তার চেয়ে বেশি আছে। এটা কিভাবে বুঝবো? এটা কয়েকভাবেই বোঝা যায়, তবে বেসিক বোঝা হলো প্রাইস বাই আর্নিং, ইপিএস। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, প্রাইস হলো আজকে বাজারে যে দামে আছে। মনে করেন একটা শেয়ার আজকের বাজার দাম আছে 50 টাকা, তার ইপিএস হলো 5 টাকা, তাইলে 50/5, দ্যাট মিনস 10 পিতে আছে। কাজে এই পিটা 10কে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে মার্কেট সেগমেন্ট অনুসারেও এই পি রেশিওটা একটু এদিক সেদিক হবে। 10 মানে হলো যে আর্নিং হচ্ছে 10 বছরে টাকা দ্বিগুণ হয়। তবে কোম্পানি যদি গ্রোথ হয় তাইলে এটা 10 বছর লাগবে না, আরো কম সময়ে টাকা দ্বিগুণ হবে। তবে দ্বিগুণ ভ্যালু, মার্কেট প্রাইস দ্বিগুণ হবে কিনা সেটা না, কোম্পানির অ্যাফেয়ার্স ভ্যালু দ্বিগুণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, এটাই বোঝানো হয়। মার্কেট যদি ভালো থাকে দেখবেন 3 বছরও দ্বিগুণ হয়ে গেছে। মার্কেট খারাপ, কোনোভাবেই মার্কেটে পাওয়া যাচ্ছে না, অনুকূল পরিবেশ পাওয়া যাচ্ছে না, তাহলে ওই সময় দ্বিগুণ হবে না। বাট একটা জিনিস কি, আপনি একটা মূল্যবান শেয়ার কিনেছেন এটা বুঝতে পারবেন। তেমনি ওভার প্রাইস হলো পি রেশিও হাই হয়ে গেছে। 2010 সালে যেরকম হয়েছিল, 96 সালে তো কথাই নেই। 2010 সালে কোনো কোনো শেয়ার 80 পি, 90 পি, 100 পিতে বিক্রি হয়েছিল। পিই, প্রাইস বাই আর্নিং, দ্যাট মিনস যে হারে কোম্পানিটি প্রফিট করেছে বা করছে আর যে দামে আমি শেয়ারটি কিনেছি তা 100 বছরে আমার দ্বিগুণ হতে 100 বছর লাগবে, এই বুঝে কিন্তু আমরা তখন কিনে নেই। দ্যাট মিনস আমরা ওভার প্রাইসে শেয়ার কিনেছিলাম। এরপরে আসি শেয়ার অ্যানালাইসিস। শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে সাহায্য করে? অ্যানালাইসিস তো লাগবেই। অ্যানালাইসিসের দুইটা পার্ট আছে, টেকনিক্যাল পার্ট, ফান্ডামেন্টাল পার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেলায় যেটা সুবিধা সেটা হলো সেফটিটা বেশি থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিস যে কোনো শেয়ারের যে কোনো মূল্যকেই টেকনিক্যালি আপনার পজিটিভ বলতে পারে, বাট সেইখানে যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সাপোর্ট থাকে সুবিধা হয়। নতুবা কি হয়, যদি বাজার কোনো কারণে পড়ে যায়, ইউটার্ন নিয়ে ফেলে, তাইলে কিন্তু প্রাইস অনেক পড়ে যায়। এই জায়গাটা একটু টেকনিক্যাল অ্যানালিসিস ডিমেরিটস, যে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস যাচাই করে শেয়ার কেনা বেশ ঝুঁকিপূর্ণ। এরপরে একটা প্রশ্ন এসেছিল আমাদের, 10 লাখ টাকা কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করা যায়? 10 লাখ কেন, 20 লাখ কেন, 10 কোটি টাকাও করতে পারেন, আবার 10,000 টাকাও করতে পারেন। সেই একই রকম আমরা যেমন ভাত খাই, যেমন আমরা বাসা বানাই, ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম সব মিলেই তো করা লাগে। কিচেন রুম, এক একটা রুমের প্যাটার্ন এক এক রকম হয়। যখন আমরা ভাত খাই, ডাল থাকে, সবজি থাকে, মাছ থাকে, মাংস থাকে, সেমনি শেয়ারকেও একটু প্রোফাইল বা পোর্টফোলিও সাজাতে হবে, যাতে আমার বিভিন্ন রকম শেয়ার থাকে, বিভিন্ন সেক্টরের শেয়ার থাকে। তবে হ্যাঁ, ফলো দ্য লিডার, নট দ্য ফলোয়ার। ওই সেক্টরে যে লিডার আছে তাকে ক্যাচ করেন, ওই সেক্টরের 13 নম্বর শেয়ারটাকে ক্যাচ করলেন আপনি। হ্যাঁ, হাই হলে হতে পারে, কারণ এগুলা গ্যামলিং বেশি হয়, বাজে শেয়ার নিয়ে এরও অনেক কারসাজি আছে,
বাট আপনার যদি সেই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি না থাকে, যে না আমার টাকা গেলে যাবে, আমি রিস্ক নিবই, সেই মেন্টালিটি হলে যে কোনো শেয়ারই আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনার যদি হার্ড আর্নড মানি হয়, কষ্টের টাকা হয়, তাইলে দয়া করে এই ঝুঁকি নিবেন না। বাজারে গিয়ে যেমন পচা মাছ কিনেন না, যে কোনো কিছু কিনেন না, বুঝে শুনে কিনেন, ডিসকাউন্ট দেখলেই কিনেন না, বুঝে শুনে কিনেন। এখানেও এই যুক্তিটা মানেন, নিজের সেই যুক্তিটাকে খাটান, খাটিয়ে শেয়ার কিনেন। শেয়ার বাজার অত খারাপ জায়গা না, অত খারাপ জায়গা হলে সারা পৃথিবী জুড়ে থাকতো না। হ্যাঁ, বাংলাদেশের মার্কেটটা ছোট, বিনিয়োগকারীর সংখ্যা খুবই কম, ম্যানিপুলেশন বেশি হয়। আবার আমাদের দেশের বিনিয়োগকারীরা লং টার্ম চিন্তা করতেই পারেন না। তারা সবাই চান 3 দিনে, 4 দিনে, 5 দিনে, আমরা সবাই চাই। এই জায়গা থেকে বেরোতে হবে। না বেরোলে হবে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে না, আর বিনিয়োগকারী বাজার সংখ্যা না বাড়লে শেয়ার মার্কেটও স্টেবল হবে না। নেক্সট প্রশ্ন, বিনিয়োগের পোর্টফোলিও কিভাবে তৈরি করা যায়? আমরা কিছুটা হিন্টস আগে দিয়েছি আগের প্রশ্নগুলোর সাথে, আবারও বলছি। আপনার টাকাটাকে আপনি 5 থেকে 10টা ভাগে ভাগ করেন। 1 লাখ টাকা হলে 10,000 10,000 অথবা 20,000 20,000 করে 5টা ভাগে ভাগ করেন। 2 থেকে 3টা সেক্টরে শেয়ারে বিনিয়োগ করেন। পি রেশিও কম্পারেটিভলি লো আছে, বিজনেস গ্রোথ আছে কোম্পানির, সুনাম আছে ম্যানেজমেন্টের এবং প্রোডাক্টের। তাইলে আপনার অত জটিল নয়। তাহলে কিভাবে? যে কোম্পানির আমি ঔষধ খাই সেই কোম্পানির শেয়ার কিনবো, যে ব্যাংকে আমি লেনদেন করি সেই ব্যাংকের শেয়ার কিনবো, যে সিমেন্ট দিয়ে আমি বাড়ি বানাতে চাই সেই সিমেন্টের শেয়ার কিনবো, ফোনটা আমি ব্যবহার করি সেই ফোনের শেয়ার কিনবো। তাইলে আমি 1 ঘন্টা কথা বললে 1 টাকা হলো বা 1 পয়সা হলো আমার হবে। এইভাবে যদি চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করা যায়, আসলে বিনিয়োগ অত জটিল নয়। কারণ আপনি যে শুনে আশ্চর্য হবেন, ওয়ারেন বাফেট কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করতেন না। উনি যা করতেন সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। উনি ওই কোম্পানির ব্যালেন্স শিট গুলাকে বারে বারে দেখতেন, ওই কোম্পানির ফিউচার প্রজেকশনকে বারে বারে দেখতেন। কাজে আমরা অতটা যদি নাও দেখতে চাই, কিছু বেসিক জিনিস, কোম্পানির প্রোডাক্টের সুনাম, কোম্পানির ম্যানেজমেন্টের সুনাম, কোম্পানির অন্তত 10 থেকে 15 বছরের ডিভিডেন্ড হিস্ট্রি, কোম্পানির ইপিএস গুলা, আর্নিং পার শেয়ার বা প্রতি বছরের আয়টা প্রতি বছর অল্প হলেও বাড়ছে কিনা, এবং সেই সাথে কোম্পানির যে অ্যাসেট আছে, অ্যাসেট ভ্যালু বাড়ছে কিনা। আরেকটা জিনিস দেখব, লোন আছে কিনা তেমন একটা। যদি এই জিনিসগুলো ঠিক থাকে, আপনি ভালো 10টা কোম্পানি 3 থেকে 4টা সেক্টরে বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করে বিনিয়োগ করে যান। আপনার জন্য এটা হবে প্যাসিভ ইনকামের সেরা মাধ্যম। আপনি 20 বছরে 2 থেকে 3 লাখ শেয়ার নিজে কিনেন, 20 বছর পরে আপনার শেয়ার সংখ্যা হবে 5 থেকে 10 লাখ, বছরে ডিভিডেন্ড পাবেন 10 লাখ থেকে 20 লাখ। হিসাব সহজ, অত জটিল নয়। নেক্সট প্রশ্ন, বোনাস শেয়ার কি? কোন কোম্পানি প্রফিট করলো, প্রফিটের পুরাটাই ডিভিডেন্ড দেয় না, তার একটা অংশ ডিভিডেন্ড হিসেবে দেয়, যেটা আপনার প্রাপ্য এবং আপনি পাবেন বছর বছর। এখন আসেন, কোম্পানি দেখলো যে না, এই বছর আমাদের একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, আমি মেশিনারি কিনবো অথবা অন্য কোনো খাতে, অথবা আমার ক্যাপিটাল বাড়াতে হবে, কাজে আমি টাকা না দিয়ে আমি শেয়ার দিয়ে দিই, ওই টাকাটা আমার ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করি। তাইলে কোম্পানি স্টক শেয়ার দেয় বা স্টক দেয় বা শেয়ার দেয়, এই শেয়ারটাই হলো বোনাস শেয়ার। পরের প্রশ্ন, আমরা কমন যে প্রশ্নটা পাই সেটা হলো শেয়ারের ফেস ভ্যালু কি? এই ফেস ভ্যালুটা আগে বিভিন্ন রকম ছিল, কোন শেয়ারের ছিল 10 টাকা, কোন শেয়ারের ছিল 100 টাকা। এখন সরকার এটাকে একটা নির্ধারিত করে দিয়েছেন, প্রতিটা বাংলাদেশের মার্কেটে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু হলো 10 টাকা। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি বাজারে যে শেয়ার ছেড়েছে 10 টাকা ফেস ভ্যালু ধরে বা 10 টাকা ভ্যালু ধরে ছেড়েছে। কাজেই আমরা বলতে পারি ইনিশিয়াল প্রাইস হলো কোম্পানির এই শেয়ারের বা বুক ভ্যালু হলো 10 টাকা। এখন আসেন, এই 10 টাকাতে কোম্পানি, খুব ভালো কোম্পানি শেয়ার মার্কেটে আসছে, 10 টাকায় নাও আসতে পারে, সেটা
প্রিমিয়াম নিয়ে আসতে পারে। মনে করেন 10 টাকা ফেস ভ্যালু, আরো 40 টাকা প্রিমিয়াম নিল, অর্থাৎ আইপিও হোল্ডার বা যারা আইপিওতে প্রাইমারি শেয়ার পাবে তাদেরকে 50 টাকা করে শেয়ারটা দিল। সেই ক্ষেত্রেও কিন্তু ফেস ভ্যালু 10 টাকাই থাকবে, ওই প্রিমিয়ামটা কোম্পানি প্রফিট হিসেবে গণ্য করবে। কাজে ফেস ভ্যালু এখন বাংলাদেশের মার্কেটে সব শেয়ারেরই 10 টাকা, অর্থাৎ যে ডিভিডেন্ড আসবে, যে বোনাস শেয়ার আসবে, সব 10 টাকার উপর নির্ভর করে আসবে। যে আর্নিং আসবে ইপিএস 5 টাকা, মানে হলো 10 টাকায় আর্নিং 5 টাকা হয়েছে, দ্যাট মিনস পার্সেন্টেজে করলে বা শতকরায় করলে 50% প্রফিট হয়েছে। শেয়ার বাজারে কি আসলেই লাভ করা যায়? আসলে কি শেয়ার ব্যবসা? না, ব্যবসাটা হলো সাবঅর্ডিনেট পার্ট বা মানে সেকেন্ডারি পার্ট। মেইন কথা হলো কোম্পানির মালিকানার অংশ। কোম্পানি ব্যবসা করলে আমি একটা লাভের অংশ পাবো, এই লাভের অংশটাকে যে নাম দেওয়া হয়েছে সেটা হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ। কাজে লভ্যাংশ তো আসবেই এখানে লস করার তো কোনো জায়গা নেই। এখন আসেন, আমরা যদি ক্রাইসিসের টাকা, শর্ট টার্মের টাকা, ধারের টাকা, লোনের টাকা এনে শেয়ারে বিনিয়োগ করি, দাম কমে গেলে লোনের ইন্টারেস্ট দিতে হয় কিন্তু গেইন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়ি। কাজে সেই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো ডিভিডেন্ড চিন্তা করে শেয়ার কেনা। বাজার ভালো হলে যদি দাম বেড়ে যায়, আপনি ক্যাপিটাল গেইন নেন। কাজে শেয়ারে ডিভিডেন্ড তো আসবেই, ভালো কোম্পানির আসছেই। যেমন দেখেন গত বছর অনেকগুলা ব্যাংক 25%, 30%, 35% ডিভিডেন্ড দিয়েছে। কাজেই দাম যদি একটু বেশিও থাকে, এই ডিভিডেন্ড তো একেবারে কম নয়, এবং এটা বছর বছর বাড়ছে যদি ব্যবসা বাড়ে। কাজেই শেয়ার একমাত্র অ্যাসেট যেখানে আপনি যে কোনো সময় যে কোনো অংশ ভাঙতে পারেন এবং আপনি শেয়ার থেকে একটা ডিভিডেন্ড বছর বছর পাইতে পারেন। আমি তো বলি জমির চেয়েও শেয়ার আমার কাছে ভালো লাগে। কেন লাগে? কারণ জমি আমি কিনলাম 1 লাখ টাকায়, 20 বছর পরে 20 লাখ হলো, 20 গুণ হলো, অনেক ভালো কথা। কিন্তু জমিটা একটা ইমোশনাল অ্যাসেট হয়ে যায়, বিক্রি করা যায় না। কিন্তু শেয়ার যে কোনো সময় দরকারে বিক্রিও করা যায়, যতটুকু দরকার ততটুকু বিক্রি করা যায়। এটা একটা সুবিধা, লিকুইডিটি। আরেকটা হলো বছর বছর ডিভিডেন্ড আসে। আমি যে 20 বছর ধরে রাখলাম, 20 বছর ধরেই আমি ডিভিডেন্ড পাবো, যতদিন ধরে রাখবো ডিভিডেন্ড পাবো। কাজে শেয়ারের দুই দিকে লাভ হয়। এককালীন লাভ হয় যদি ব্যবসা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়, আর বছর বছর একটা ডিভিডেন্ড পাওয়া যায়, তাইলে আমার ইয়ারলি ইনকামও বাড়ে। এরপরের প্রশ্ন, শেয়ার বাজারের ঝুঁকি মোকাবেলা করার উপায় কি? সেই যে আমরা বললাম কি করা যায়, আমরা যেমন জানি কি কি করা উচিত না, সেটাও জানলে পরে ঝুঁকি মোকাবেলা হয়ে যাবে। তাইলে আমরা অলরেডি আলোচনা থেকে যদি একটু সামারি করি, কি পাওয়া যাবে? যে কোনো শেয়ার কিনবো না, দামটা লজিক্যালি লো আছে এবং হিস্টোরিক্যালি লো আছে, অর্থাৎ ইতিহাস যে 1 বছরের তো মিনিমাম 5 বছরের ডাটা নিয়ে দেখবো, এটা ডাটা ইজিলি পাওয়া যায়। আপনি স্বর্ণের ডাটা যেমন ইজিলি পাচ্ছেন, আবার মনে করেন অন্য কমোডিটির ডাটা যেগুলো অনলাইন মার্কেট আছে পাচ্ছেন, তেমনি শেয়ারের ডাটাও ইজিলি পাবেন। ইভেন আপনি ঘরে বসে অন্য দেশের শেয়ার মার্কেট ডাটাও ইজিলি পাচ্ছেন। কাজে এখন এই ডাটা পাওয়া কঠিন নয়। এখন বলতে পারেন যে ভাই আমি তো এত কিছু বুঝি না, আমি অনলাইন বুঝি না, তাইলে কোনো একজন এক্সপার্টের পরামর্শ নেন। যদি তাও না পারেন তাইলে এখানে আসারই দরকার নাই। সব জিনিস সবার জন্য নয়, দরকার নাই। আপনি যেটা ভালো বুঝেন সেখানেই থাকেন। তো তাইলে আমরা কি বললাম, শেয়ার বাজারের ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রথমে আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কিনতে হবে। কম্পারেটিভলি ইয়ারলি যদি অ্যাভারেজ দেখি, অ্যাভারেজে যেটা লো প্রাইস আছে সেই প্রাইসে কিনতে হবে। দাম যদি আরো পড়ে যায় ধরে বসে থাকতে হবে। এখানে একটা প্রবাদই আছে বা কথাই আছে, চুজ রাইট, হোল্ড টাইট। ভালো চয়েস করেন এবং শক্ত করে ধরে রাখেন। কোম্পানির ব্যবসা থাকলে সেটা কথা বলবেই, আপনাকে এত টেনশন করার কিছু নাই। বাজার প্যানিকড হয়, বাজার প্যানিকড হলে আপনি প্যানিকড হবেন না যদি আপনার কোম্পানির ব্যবসা ঠিক থাকে। সেইটা ঝুঁকি মোকাবেলার আরেকটা বিষয়। এরকম অনেকগুলো বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। একটু যদি নিজের অ্যানালাইসিসও এখানে কাজে লাগান,
দেখবেন আপনার শেয়ার নিয়ে দুশ্চিন্তা হচ্ছে না। আর দুশ্চিন্তা হচ্ছে না মানেই আপনার আস্থা জন্মিয়েছে, আস্থা জন্মানো মানেই আপনার ঝুঁকি কমে গেছে। কাজে আস্থা থাকাটা হলো শেয়ার বাজারে ঝুঁকি মোকাবেলার প্রথম শর্ত।